করতে পারেন, ক্ষমা চাইলে পরে সেই শর্তে ওনারা যদি বিবেচনা করেন ক্ষমা করতে পারেন। এছাড়া এবং সেই ক্ষমা চাইতে গেলে অবশ্যই দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে। তো সেই ক্ষেত্রে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আসলে বিএনপিকে আপনি কোন রাজনৈতিক হিসেবে দল হিসেবে মূল্যায়ন করবেন? বারবারই আপনারা করেন যে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের নেতৃত্বের সংকট আছে। এখন যে দল আমার কাছে দেখেন, আমার কাছে পরিষ্কার, বিএনপি বাংলাদেশে একটা রাজনৈতিক দল হিসেবে তাদেরকে তাদের নিজেদেরকে পরিচিত করাটা তাদের অন্যায়। তার কারণ হচ্ছে, আমি বলে দিই, তার কারণ হচ্ছে যে তারা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতে তাদের কুণ্ঠাবোধ করে এবং তারা স্বীকার করে না, যেই দল বা ব্যক্তি এই জিনিসটা স্বীকার করে না, তারা বাংলাদেশের ইতিহাস স্বীকার করে না এবং তারা বাংলাদেশের অস্তিত্বও স্বীকার করে না। সেইভাবে যদি দেখা হয়, বিএনপি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। সেই জন্য বিএনপি কোনো দল বলে বিএনপি কোনো দল না, বিএনপি রাজনীতি করার কোনো অধিকারই নাই, এমন কিছু কথা বলেছিল কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো ভাবছেন যে কেন আইনমন্ত্রী আনিসুল হকের অনেক আগের ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করছি, শেয়ার করছি। আমরা একটা উদ্যোগ নিয়েছি, আগের যারা এমপি মন্ত্রী ছিল তাদের কিছু কিছু বক্তব্য আপনাদের আবারও মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে একটা, যে তারা যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর সাথে এখন মিল পাওয়া যাচ্ছে কিনা, মিল হচ্ছে কিনা। আওয়ামী লীগের যে নেতাকর্মীরা বিএনপিকে নিয়ে যত কথা বলেছে তার সাথে এখনকার বর্তমানে মিল আছে কিনা সেটাই আমরা একটু মেলানোর চেষ্টা করব। বা তারা যে কথাগুলো বলেছে তখন তো তাদের বিরুদ্ধে আমরা গিয়েছিলাম, আসলেই কি আমরা সেটা সঠিক করেছিলাম নাকি ব্যাঠিক হয়ে গেছে? যাই হোক, কথা বেশি বাড়াবো না, সে আইনমন্ত্রী আনিসুল হকের কিছু বক্তব্য আপনাদের সাথে তুলে ধরবো। আশা করছি যারা ফ্যান ফলোয়ার রয়েছেন দুই দলেরই, তারা একটু ভিডিওর সম্পূর্ণ দেখবেন। আপনার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আসলে বিএনপিকে আপনি কোন রাজনৈতিক হিসেবে দল হিসেবে মূল্যায়ন করবেন? বারবারই আপনারা করেন যে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের নেতৃত্বের সংকট আছে। এখন যে দল আমার কাছে দেখেন, আমার কাছে পরিষ্কার, বিএনপি বাংলাদেশে একটা রাজনৈতিক দল হিসেবে তাদেরকে তাদের নিজেদেরকে পরিচিত করাটা তাদের অন্যায়। তার কারণ হচ্ছে, আমি বলে দিই, তার কারণ হচ্ছে যে তারা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতে তাদের কুণ্ঠাবোধ করে এবং তারা স্বীকার করে না, যেই দল বা ব্যক্তি এই জিনিসটা স্বীকার করে না, তারা বাংলাদেশের ইতিহাস স্বীকার করে না এবং তারা বাংলাদেশের অস্তিত্বও স্বীকার করে না। সেইভাবে যদি দেখা হয়, বিএনপি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। সেই জন্য বিএনপি কোনো দল বলে আমি অন্ততপক্ষে গ্রহণ করি না। যখন বলছেন যে বিএনপিকে কোনো রাজনৈতিক দল হিসাবে আপনি ব্যক্তিগতভাবে গ্রহণ করছেন না এবং জনগণ গ্রহণ করবে কিনা সেটাও একটা সন্দেহের জায়গাতে দাঁড়িয়ে গেছে এবং সেই সন্দেহটা শতভাগ পরিপূর্ণ করবার জন্য বিএনপিকে আপনারা বলছেন যদি পারে তারা সেই দাঁড়িপাল্লায় মাপার জন্য আসেন, ভোটে আসেন, সেইটাতে জনপ্রিয়তা যাচাই হয়ে যাক। কিন্তু কথা হচ্ছে যে বিএনপি তো বলছে যে তারা আপনাদেরকেই স্বীকার করে না। কারণ কেন স্বীকার করে না? তাদের লম্বা ফিরিস্তি আছে, অভিযোগ আছে, আপনি সবটাই জানেন। গণতন্ত্র নেই, ভোটের অধিকারও নেই, সুশাসন নেই, এখানে দুর্নীতি হচ্ছে। সুতরাং এই জায়গাগুলো যখন তারা বলছে এবং তারা যখন দেশি বিদেশি বন্ধুদের সঙ্গে তারা আপনাদের ভাষায় বলছেন যে হাত মিলাচ্ছে, নালিশ করছে, দেশের ব্যাড ব্যান্ডিং করছে, সেখানে দাঁড়িয়ে আমি জানতে চাই এই সমস্ত জায়গাতে দাঁড়িয়ে ভোটকে সামনে রেখে বিএনপির বিদেশি বন্ধু কত, সংখ্যা কত? নাকি তাদের আপনাদের মতো জনগণের যেমন ভিত্তি নেই বিএনপির, বিদেশি বন্ধুও নেই বিএনপির? দেখেন, বিদেশি বন্ধু আছে কিনা আমি জানি না, কিন্তু বাংলাদেশের অর্থ লুট করে বিদেশে নেওয়ার যে প্রক্রিয়া তারা সেটা করেছেন এবং সেই অর্থে তারা কিছু নাচানাচি করছেন বাইরে এবং সেটা হয়তো ব্যবহার করছেন এবং এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন। তো সেই সব কারণে হয়তো তারা খুব এখন হয়ে গেছেন যে তাদের কোনো বিদেশি বন্ধুরা তাদেরকে আবার পিছনের দরজা দিয়ে বোধহয় ক্ষমতায় বসায় দেয়। কিন্তু বিএনপি তো বারবার মাইক বাজিয়ে সমাবেশ করে যে কথাটি প্রতিদিনই বলছেন যে বিদেশে অর্থ লুটের তালিকা বিএনপির চেয়ে আপনাদের সংখ্যা বেশি। আমার মনে হয় এটা খুঁটিয়ে ওনারা দেখুক, ওনারা বের করে দেখ, তারপরে বোঝা যাবে সেই আপনার তর্কে আসবো। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে তাদেরই এটা কি বলে বেশি এবং সেই জন্যই তাদেরই বেগম খালেদা জিয়ার ব্যাপারে ওনারা কথায় কথায় বলেন যে
ওনাকে বিদেশ পাঠাতে হবে। মাননীয় স্পিকার, প্রথম ওনার পরিবারের সদস্যরা ওনার জন্য দরখাস্ত করলেন। দরখাস্তটার মধ্যে আমার দেখা দরখাস্তে এটা কোনো ধারায় ছিল না। আমরা যখন তাকে পারমিশন দিলাম, আমরা বলতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমরা যখন তাকে এই পারমিশন দিলাম তখন দুইটা শর্ত দিয়ে দিয়েছিলাম। একটা হচ্ছে যে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন, আরেকটা হচ্ছে তিনি দেশে থেকে চিকিৎসা নেবেন। এই দুইটাই শর্ত। মাননীয় স্পিকার, এটাকে 401 ধারার একটা দরখাস্ত হিসেবে আমরা ট্রিট করে এই দুই শর্তে তার দণ্ডাদেশ স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, তারা এটা গ্রহণ করেছিলেন এবং গ্রহণ করে এটা কার্যকারী করেছিলেন। কিভাবে? তারা ওনাকে জেলখানার থেকে নিয়ে বাসায় নিয়ে গিয়েছিলেন। একটা দরখাস্ত, মাননীয় স্পিকার, আপনি একজন অত্যন্ত বিচক্ষণ আইনজীবী, আপনিও বুঝবেন, এখানে যে সকলেই আছেন সংসদ সদস্য যারা আইনজীবী নন তারাও আইনের কথা বোঝেন এখন, তো তাদেরকেও আমি বলছি, একটা দরখাস্ত যখন সেটা অ্যাক্টেড আপন হয়ে যায়, সেই দরখাস্ত কি আবার পুনর্বিবেচনা করা যায়? ওনারা তো এই কথাটা বলে ওনাকে মুক্ত করে এনেছেন, তারপরে আবার এখন বলছেন আবার বিদেশ যেতে হবে, আবার দরখাস্ত। এটা কিরকম কথা? ওই দরখাস্ত তো শেষ, ওই দরখাস্তের উপরে তো আর কেউ কিছু করতে পারবে না। 401-এর যেই দরখাস্ত ছিল, দ্যাট হ্যাজ বিন ডেল্ট উইথ অ্যান্ড দ্যাট হ্যাজ বিন রিজলভড, দ্যাট দ্য ডিসিশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। এরপরে আর কোনো দরখাস্ত করা যায় না। আইনটা পড়েন, আইনের 6টা সাবসেকশন আছে। 6টা সাবসেকশনের মধ্যে 1, 2, 3, 4, 5, 6 এর মধ্যে যদি কোথাও থাকে যে আপনি আবার দরখাস্ত করতে পারবেন, আবার পুনর্বিবেচনা করতে পারবেন, তাহলে আমি আর আইন পেশা করব না। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলি, এখানে বলা আছে যে শর্ত বা শর্ত ছাড়া আর চিকিৎসা। মাননীয় স্পিকার, উনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, ওনার অবস্থা অত্যন্ত খারাপ ছিল, উনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন, তো চিকিৎসা পান নাই কোথায়? চিকিৎসা পান নাই কারা বলতে পারে? যারা হাসপাতালে ভর্তি হতে পারে না, যাদেরকে আমরা বাধাগ্রস্ত করি যদি হাসপাতালে, এমন নজির ওনারা দেখাতে পারবেন না, এমন নজির ওনারা দেখাতে পারবেন না যে আমরা কোনো বাধাগ্রস্ত করেছি। তাহলে ওনারা চিকিৎসা পান নাই এই কথা বলেন কেন? নিরর্থক শুধু পলিটিক্যাল স্টান্টবাজি করলে তো হবে না। মাননীয় স্পিকার, যদি কোনো সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করতে হয়, সেটা আমার একমাত্র আইনের মাধ্যমেই মুক্ত করতে হবে, অন্যভাবে কারো। হ্যাঁ, আরেকটা আছে, সেটাও আইন, সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন, আর না হলে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের কাছে সেকশন 401 ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাইলে পরে সেই শর্তে ওনারা যদি বিবেচনা করেন ক্ষমা করতে পারেন। এছাড়া এবং সেই ক্ষমা চাইতে গেলে অবশ্যই দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে। তো সেই ক্ষেত্রে অন্য উপায়ে ওনাকে এই পার্লামেন্টে বক্তৃতা দিয়ে বা আইনটা দেখান, আইন দেখালেই আমরা যদি সেটা না কনসিডার করি তাহলে আপনারা যাই। সাথে ছিলেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন যে আইনমন্ত্রী আনিসুল হক যে কথাগুলো বলেছে সে কথাগুলো বাস্তব নাকি অবাস্তব কথা বলেছেন, সঠিক না ব্যাঠিক। তারা যে কথা বলেছিল, তারা তো তখন অনেক বলেছিল বিএমপি এইটা, বিএমপি ওইটা, বিএমপিকে পুরো ধুয়ে মুছে দিয়েছিল তারা। সো এখন তো বিএমপি এখনও পর্যন্ত ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় আসবে হয়তো বা। সো তাদের কথার সাথে মিল পাওয়া যাচ্ছে কিনা কোনো রকমভাবে, এবং সামনে এটা মিল পাওয়া যাইতে পারে কিনা সেটা একটু আপনারা কমেন্টে লিখবেন। এবং এই যে আইনমন্ত্রী আনিসুল হক, তিনি আরও অনেক কথাই বলেছেন। তো আমরা আশা করছি যদি আপনারা সাপোর্ট করেন বা আপনারা যদি চান, অবশ্যই আওয়ামী লীগ নেতাকর্মীর আগের ভিডিওগুলো আপনাদের সাথে আবারও শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ সকল।